আজকে টেটের বেঙ্গলি ক্লাস চ্যাপ্টার 4 ডে 5। আগের ক্লাসগুলি যারা মিস করে গিয়েছো তোমাদের জন্য প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, সেই প্লেলিস্ট থেকে প্রিভিয়াস ক্লাসগুলো অবশ্যই দেখবে। ধারাবাহিকভাবে যদি দেখে নাও তাহলেই কিন্তু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার থাকবে, যে কোনো কোশ্চেন আসলেই তুমি সঠিক উত্তর দিতে পারবে। দেখো আজকের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটির নাম কি? ভাষা শিখনে ব্যাকরণের ভূমিকা। ভাষা শেখার ক্ষেত্রে ব্যাকরণের ভূমিকা কি, এটাই কিন্তু চ্যাপ্টার। প্রাইমারি আপার প্রাইমারি দুটি টেটের ক্ষেত্রেই কিন্তু সেম চ্যাপ্টার। তাহলে এবার আমরা একে একে বুঝে নেব। দেখো, বাংলা ব্যাকরণ শিক্ষাদানের প্রয়োজনীয়তা। আমরা কেন বাংলা ব্যাকরণ শিখব, আগে আমাদের ডিটেলস জানতে হবে, তারপরে আমরা টপ 30 এমসিকিউ দেখে নেব যেগুলি বিভিন্ন ইয়ারে এক্সামে এসছে। ব্যাকরণ হলো ভাষার সঠিক ব্যবহার ও গঠন সম্পর্কে নিয়মের জ্ঞান। তাহলে ব্যাকরণ কি? ব্যাকরণ হলো ভাষার সঠিকভাবে ব্যবহার করতে শেখায় এবং সঠিক গঠন শেখায়। বাংলা ব্যাকরণ শেখার প্রধান প্রয়োজনীয়তাগুলো হলো: 1. শুদ্ধ ভাষা ব্যবহার করা। শুদ্ধভাবে ভাষা ব্যবহার করতে গেলে কিন্তু ব্যাকরণ জানা দরকার। ব্যাকরণ শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা শুদ্ধভাবে কথা বলতে ও লিখতে পারে। ভাষার গঠন বোঝা, শব্দ কিভাবে তৈরি হয়, শব্দগুলি কিভাবে বাক্যে সাজানো হয় তা বুঝতে সাহায্য করে। বাক্য গঠনের দক্ষতা, শিক্ষার্থীরা সঠিকভাবে বাক্য গঠন করতে শেখে। ভাষার সৌন্দর্য বৃদ্ধি, সঠিক ব্যাকরণ ভাষাকে স্পষ্ট, সুন্দর ও অর্থবহ করে। ভুল সংশোধন, শিক্ষার্থীরা ভাষার ভুল শনাক্ত ও সংশোধন করতে পারে। প্রকাশ ক্ষমতা বৃদ্ধি, নিজের ভাব, অনুভূতি ও চিন্তার স্পষ্টভাবে প্রকাশ করতে সাহায্য করে। এবার টেটের জন্য যে পয়েন্টসটি আমাদের মনে রাখতে হবে, এই জায়গা থেকে যে কোশ্চেনটি আসবে, ব্যাকরণ শেখার প্রয়োজনীয়তার উপর থেকে যদি কোনো কোশ্চেন আসে, ব্যাকরণ শেখানোর মূল লক্ষ্য শুধু নিয়ম মুখস্থ করানো নয়, তাহলে কি? ভাষার সঠিক ও কার্যকর ব্যবহার শেখানো। তাহলে ব্যাকরণ শেখানোর মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্য হলো নিয়ম মুখস্থ করানো নয়, ভাষার সঠিক ও কার্যকর ব্যবহার শেখানো। এবার আমরা দেখব ব্যাকরণ পড়ানোর উদ্দেশ্য কি। ব্যাকরণ পড়ানোর উদ্দেশ্যগুলি হলো: 1. শুদ্ধ ভাষা ব্যবহার করতে শেখানো, সঠিক বাক্য গঠন করতে শেখানো, ভাষার নিয়ম সম্পর্কে ধারণা তৈরি করা, ভাষাগত ভুল কমানো, ভাষা ব্যবহারে আত্মবিশ্বাস বাড়ানো। স্টুডেন্টের মধ্যে ভাষা ব্যবহারে আত্মবিশ্বাস বাড়বে। পড়া, লেখা, শেখা এবং বলার দক্ষতা উন্নত করা। আর কি? শিক্ষার্থীর ভাষাবোধ বা ল্যাঙ্গুয়েজ সেন্স তৈরি করা, নিজে ভুল নিজে সংশোধন করার ক্ষমতা তৈরি করা, এইগুলো প্রয়োজন। এবার মনে রাখতে হবে কি? মনে রাখতে হবে গ্রামার কি? গ্রামার হলো কিসের কিসের মিশ্রণ? কারেক্টনেস সঠিকতা, ক্ল্যারিটি স্পষ্টতা, অ্যান্ড এফেক্টিভ কমিউনিকেশান এবং সক্রিয় যোগাযোগ। তাহলে এই তিনটির মিশ্রণ। একটা থাকবে আমরা ভাষা নির্ভুলভাবে বলতে পারবো, স্বচ্ছতার সাথে বলবো এবং আমাদের যোগাযোগের দক্ষতা বাড়বে। এই তিনটে মিলেই কিন্তু গ্রামার। আমরা কি পয়েন্টগুলো কিন্তু এর সাথে জেনে নিচ্ছি, যাতে যে কোনো কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন আমরা যাতে সঠিক করতে পারি। আর ডিএলএডে কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন আসবে। বিষয়টা যদি নিখুঁতভাবে না বুঝে যাও, তাহলে কয়েকটা এমসিকিউ বাজার চলতি বই থেকে মুখস্থ করে কখনোই কিন্তু টেট পাস করা আর সম্ভব হবে না। ব্যাকরণ শিক্ষাদানে শিক্ষকের ভূমিকা। আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষক শুধু নিয়ম বলে দেওয়ার ব্যক্তি নন। আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষক শুধু নিয়ম বলে দেওয়ার ব্যক্তি নন, যে তিনি কেবলমাত্র নিয়ম বলে দেবেন আর বাচ্চারা মুখস্থ করবে, এটি নয়। তিনি একজন ফ্যাসিলিটেটর বা সহায়কের ভূমিকা পালন করেন। তিনি গাইড হবেন একজন, যে তিনি লেকচার মেথডে খালি নিয়ম রুলস শেখাবেন, এটি কিন্তু ব্যাকরণ শিক্ষার আধুনিক পদ্ধতি নয়। শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা। ব্যাকরণ শেখানোর ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি? সহজ উদাহরণ দেওয়া, শিক্ষার্থীর পরিচিত জীবন থেকে উদাহরণ নিতে হবে। আর কি? শিক্ষার্থীর পূর্ব জ্ঞান ব্যবহার করা, নোন থেকে আননোন অর্থাৎ জানা থেকে অজানার দিকে নিয়ে যেতে হবে। কার্যকলাপের মাধ্যমে শেখানো,
শুধুমাত্র বক্তৃতা নয়, কেবলমাত্র টিচার লেকচার দিল, রুলস বলে দিল এইভাবে পড়ালে হবে না। বাক্য তৈরি করা, আলোচনা, খেলা, চার্ট ইত্যাদি ব্যবহার করা উচিত। ইত্যাদি ব্যবহার করার মাধ্যমে ব্যাকরণ শেখানো উচিত। ক্লাসটা বোরিং না হয়ে হবে এনজয়েবল। প্রশ্ন করতে উৎসাহ দেওয়া, শিক্ষার্থীরা যেন নিজেরা নিয়ম আবিষ্কার করতে পারে সেই দিকে লক্ষ্য করা, তাদেরকে সেইভাবে গড়ে তোলা। ভুল শেখার অংশ হিসাবে দেখা, ভুলকে শেখার অংশ হিসাবে দেখা। গ্রামার করতে গেলে ভুল হবে, সেক্ষেত্রে বকাঝকা করা যাবে না, তাদেরকে হাসি মুখে ভুলটা শুধরে নেওয়ার সুযোগ দিতে হবে। ভুলের জন্য অপমান বা শাস্তি না দিয়ে সংশোধনের সুযোগ দিতে হবে। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের প্রতি গুরুত্ব দেওয়া। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কি? প্রত্যেকের ক্ষমতা, কোনো কিছু শেখার ক্ষমতা সমান নয়, সবার দিকে খেয়াল রাখতে হবে। কেউ একবারে না বুঝলে তাকে দুবার তিনবার করে বা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে বোঝানোর চেষ্টা করতে হবে। সব শিক্ষার্থী একই গতিতে শেখে না, তাই প্রয়োজন অনুযায়ী সাহায্য করতে হবে। ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যায়। কি কি? ব্যাকরণে অনেক সময় শিক্ষার্থীদের কাছে কঠিন ও বিরক্তিকর হয়ে ওঠে এবং বোরিং বলেও মনে হয়। প্রধান সমস্যা কি? নিয়ম মুখস্থ করার প্রবণতা। আমরা যেটা দেখি যে স্কুলগুলোতে নিয়ম মুখস্থ করানো হয়, এই কারণেই বাচ্চারা এত নিয়ম দেখে কিন্তু ঘাবড়ে যায়, ক্লাসটা বোরিং হয়ে ওঠে। অতিরিক্ত তাত্ত্বিক আলোচনা, কঠিন পরিভাষার ব্যবহার, বাস্তব জীবনের সঙ্গে ব্যাকরণের সম্পর্ক না দেখানো। বাস্তব জীবনের সাথে সম্পর্ক দেখিয়ে, উদাহরণ দেখিয়ে যদি পড়ানো যায় তাহলে কিন্তু বাচ্চারা ভালো শিখতে পারে। শুধু বই বা খাতার উপর নির্ভর না করে প্র্যাকটিক্যাল জ্ঞান, কোনো ছবি, কোনো খেলাধুলোর মাধ্যমেও কিন্তু শেখানো যেতে পারে। এই বিশেষ্য পদ চেনানো, সর্বনাম পদ চেনানো, এগুলো কিন্তু বিভিন্ন গেমস খেলার মাধ্যমে কিন্তু তাদেরকে শেখানো যেতে পারে। শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণের অভাব। এই যে অনেক শিক্ষার্থী কিন্তু এই যখন ব্যাকরণ ক্লাস হয় তখন খেয়াল করলে দেখা যায় যে তারা অন্যমনস্ক থাকে, তারা নিজেদের মধ্যে কথা বলে, কারণ তারা ইন্টারেস্ট পায় না। এই যে এই সক্রিয় অংশগ্রহণের অভাবের জন্যই কিন্তু তারা ব্যাকরণ শিখতে পারে না। ভুল করলে শাস্তি বা অপমান করা। অনেক টিচার আছে যে তিনি শেখানোর পর প্রশ্ন করলেন, কোনো স্টুডেন্ট পারলো না, তাকে অপমান করলো, সে কী করে যে যেদিন ব্যাকরণ ক্লাস আসে সে হয়তো সেই ক্লাসটি করার ভয়ে স্কুলেই গেল না। এই ধরনের কিন্তু অনেক রকম সমস্যা দেখা যায়। এই পদ্ধতিতে সব শিক্ষার্থীকে শেখানো, একই পদ্ধতি কিন্তু সব শিক্ষার্থী গ্রহণ করতে পারে না, কারণ সবার শেখার দক্ষতা বা স্পিডটা একই রকম হয় না। তাই যে বুঝতে পারছে না তাকে আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করতে হবে। ব্যাকরণ ভাষা ব্যবহারের পরিবর্তে আলাদা আলাদা বিষয় হিসাবে শেখানো। ব্যাকরণকে ব্যবহারের পরিবর্তে আলাদা আলাদা বিষয়, খেলা, গান, বিভিন্ন গেমস, বিভিন্ন কিছু প্রসঙ্গে গল্প বলতে বলতেও কিন্তু বিশেষ্য পদ, বিশেষণ পদ, অব্যয় এগুলো কিন্তু চিনিয়ে দেওয়া যায়। টেটের জন্য এখান থেকে যে কনসেপ্টটা মনে রাখতে হবে, শুধু রুলস কম কার্যকর, কেবলমাত্র নিয়ম শেখানো সেটা বেশি কার্যকর হয় না। তাহলে বেশি কার্যকর কোনটি? সেটি হলো রুলস অর্থাৎ নিয়ম, এক্সাম্পল অর্থাৎ উদাহরণ, প্র্যাকটিস অনুশীলন, আর অ্যাপ্লিকেশান প্রয়োগ। এই চারটির সংমিশ্রণ কিন্তু সবথেকে বেশি কার্যকর ব্যাকরণ শেখার ক্ষেত্রে। এইবার ব্যাকরণ শিক্ষাদান সার্থক করে তোলার উপায় কী? ব্যাকরণ সার্থকভাবে শেখানো যায় কি করে, এটা কিন্তু জোর দিতে হবে। তোমরা যখন শিক্ষক হবে এই বিষয়টির উপর জোর দেবে। উদাহরণ থেকে নিয়মে যেতে হবে। শিক্ষার্থীদেরকে কিছু বাক্য দেখিয়ে তাদের কাছ থেকে নিয়ম বের করানো যেতে পারে, অর্থাৎ শিক্ষার্থীরাই নিয়ম বের করে দেবে, কিছু উদাহরণ দিতে হবে, উদাহরণ থেকে নিয়মে যেতে হবে। বাস্তব জীবনের উদাহরণ ব্যবহার করতে হবে। দৈনন্দিন কথাবার্তা ও পরিস্থিতির সঙ্গে ব্যাকরণকে যুক্ত করতে হবে। আর শিক্ষার্থী কেন্দ্রিক করে তুলতে হবে, তবেই কিন্তু অ্যাক্টিভ পার্টিসিপেশন, সক্রিয় অংশগ্রহণ হবে। শিক্ষার্থীর সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। আর কি? কার্যকলাপ ভিত্তিক শিক্ষা, গেমস, রোল প্লে, সেন্টেন্স মেকিং, গ্রুপ ওয়ার্ক এইসবের মধ্যে ইত্যাদির ব্যবহার করা যেতে পারে। আর কি? সহজ থেকে কঠিনের দিকে যেতে হবে। কঠিন থেকে সহজ নয়, কিন্তু সহজ থেকে। প্রথমে সহজ ধারণা, পরে জটিল ধারণা শেখাতে হবে। জানা থেকে অজানা, শিক্ষার্থীর পূর্বজ্ঞানকে কাজে লাগাতে হবে। অনুশীলন, নিয়ম শেখার পর বাস্তব বাক্য তারা প্রয়োগ করাতে হবে তাদেরকে দিয়ে, অর্থাৎ বারবার করে অনুশীলনের কিন্তু প্রয়োজন আছে ব্যাকরণ শেখার ক্ষেত্রে। আইসিটি
অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, টিচিং লার্নিং মেটেরিয়াল এগুলোর ব্যবহার করতে হবে। প্রয়োজনে ছবি, চার্ট, ভিডিও, স্মার্ট বোর্ড ইত্যাদির ব্যবহার করা যেতে পারে। এবার ব্যাকরণ শিক্ষাদানের প্রধান পদ্ধতিগুলো নিয়ে আমরা জানবো, যেটি সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এই টেটের জন্য কিন্তু এই পদ্ধতিগুলো, আমি যে পদ্ধতিগুলো উল্লেখ করছি সেই পদ্ধতিগুলোই সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কোশ্চেন এসে থাকে অবরোহী পদ্ধতি, যাকে ইংরেজিতে বলা হয় ডিডাকটিভ মেথড। এখানে প্রথমে নিয়ম শেখানো হয়, তারপরে উদাহরণ দেওয়া হয়, অর্থাৎ রুলস, এক্সাম্পল, প্র্যাকটিস। এটা মনে রাখতে হবে, ডিডাকটিভ পদ্ধতির এই মেথডটা কি, রুলস, এক্সাম্পল, প্র্যাকটিস। এগুলো কিন্তু ইংরেজির ক্ষেত্রেও সেম, তখন অবরোহী পদ্ধতি না দিয়ে ডিডাকটিভ মেথড দেওয়া থাকবে, এইটা কিন্তু ইংরেজি। নিয়ম, উদাহরণ এবং অনুশীলন। এবার দেখো উদাহরণ, একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করো। প্রথমে শিক্ষক বললেন, যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা প্রাণীর নাম বোঝায় তাকে বিশেষ্য বলে। তারপর উদাহরণ দিলেন, রাহুল, কলকাতা, বই, পাখি, এটি এই যে এগুলো সব বিশেষ্য পদ, তাহলে এটি কোন পদ্ধতি? এটা হলো অবরোহী পদ্ধতি। পরীক্ষাতে কিন্তু এই ধরনের থাকবে যে শিক্ষক বললেন যে এইগুলোর নাম বিশেষ্য, তাহলে তিনি এখানে কোন পদ্ধতি উল্লেখ করলেন? তিনি কিন্তু অবরোহী পদ্ধতি উল্লেখ করলেন। আরোহী পদ্ধতি ঠিক তার উল্টোটা। আরোহী পদ্ধতিতে আগে উদাহরণ দেওয়া হয়, তারপরে নিয়ম বলা হয়। আরোহী পদ্ধতি বা একে ইন্ডাকটিভ মেথড বলা হয়। এখানে প্রথমে উদাহরণ দেওয়া হয়, তারপর শিক্ষার্থীরা উদাহরণ বিশ্লেষণ করে, নিজেরা নিয়ম আবিষ্কার করে। প্রথমে ফার্স্ট আসবে এক্সাম্পল, তারপরে অবজারভেশন, বিশ্লেষণ বা পর্যবেক্ষণ, তারপরে তারা নিজেরাই রুলস আবিষ্কার করবে। উদাহরণের সাহায্যে আমরা বুঝব যে উদাহরণ, শিক্ষক বললেন, কি বললেন? শিক্ষক বললেন রাহুল স্কুলে যায়। এই যে রাহুল। মিতা গান গায়, পাখি আকাশে ওড়ে। শিক্ষার্থীদের দিয়ে বাক্যগুলি বিশ্লেষণ করিয়ে শেষে বোঝানো হলো যে ব্যক্তি, প্রাণী বা বস্তুর নাম বোঝালে সেই শব্দ হয় বিশেষ্য, যেমন রাহুল, মিতা, পাখি এগুলো সব বিশেষ্য। এটি হলো আরোহী পদ্ধতি। প্রথমে উদাহরণ দিলেন, তারপরে তিনি সূত্রটা বললেন যে কোনো কিছু ব্যক্তি, প্রাণী, বস্তুর নাম বোঝালে সেটি হয় বিশেষ্য। শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারলো আর তাদের ভুল হলো না। আর কি কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে? ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, যাকে ইংরেজিতে গ্রামার ট্রান্সলেশন মেথড বলে। এখানে ব্যাকরণের নিয়ম এবং ভাষা, এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদের উপর গুরুত্ব দেওয়া হয়। তাহলে ইংরেজি থেকে বাংলা হয়তো নাউন, তার বঙ্গানুবাদ করে বোঝানো হচ্ছে, সেটা হলো গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্যে পড়ে, যেখানে ব্যাকরণের নিয়ম এবং এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদের উপর গুরুত্ব দেওয়া হয়। প্রত্যক্ষ পদ্ধতি, ডাইরেক্ট পদ্ধতিটা খুব গুরুত্বপূর্ণ। ভাষা শেখানোর সময় লক্ষ্য ভাষার সরাসরি ব্যবহার। ভাষা শেখানোর সময় যে বিষয়টাতে লক্ষ্য দিতে হবে যে সরাসরি ব্যবহার। এই গ্রামার ট্রান্সলেশন মেথড কিন্তু প্রাচীন পদ্ধতি, এটা কিন্তু আধুনিক পদ্ধতিতে ব্যবহার করা উচিত নয়। সরাসরি যে ভাষাটাই ব্যাকরণ শিখছি, কোনো ট্রান্সলেশন না করে সেই ভাষা। যখন আমরা ইংরেজি গ্রামার শিখছি, আমরা ইংরেজিতেই সেগুলো শিখব, তখন আমরা বাংলাটা তার সাথে ট্রান্সলেট করব না। এইভাবে এটা হলো ডাইরেক্ট মেথড পদ্ধতি। অনুবাদের ব্যবহার কম হবে। আর কি? কার্যকলাপ, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কার্যকলাপ ভিত্তিক পদ্ধতি অর্থাৎ অ্যাক্টিভিটি বেসড মেথড আধুনিক শিক্ষা ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ মেথড। গেম, রোল প্লে, গ্রুপ ওয়ার্ক, সেন্টেন্স মেকিং ইত্যাদির মাধ্যমে ব্যাকরণ শেখানো হয়। এইবার সবথেকে গুরুত্বপূর্ণ হলো অবরোহী আর আরোহী পদ্ধতির তুলনামূলক আলোচনা আমাদের ভালো করে বুঝে নিতে হবে। প্রথমে অবরোহী পদ্ধতিতে কি কি বিষয় খেয়াল রাখতে হয়? প্রথমে নিয়ম, উদাহরণ, প্রয়োগ। শিক্ষক প্রথমে নিয়ম বলেন, পরে উদাহরণ দেন। শিক্ষার্থীর নিয়ম প্রয়োগ করে। শিক্ষার্থীরা কি করে? সেই নিয়ম প্রয়োগ করে। সময় তুলনামূলক কম লাগে এই পদ্ধতিতে। কোন কোশ্চেন আসতে পারে যে কোন পদ্ধতিতে সময় কম লাগে? অবরোহী পদ্ধতিতে। এটা কিন্তু শিক্ষক কেন্দ্রিক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অবরোহী পদ্ধতি কিন্তু শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি। এখানে একটা মুখস্থ করার প্রবণতা তৈরি হতে পারে, কারণ নিয়ম মুখস্থ করা হয়। এইবার আসছি আমরা আরোহী পদ্ধতির কথা। এই যে আরোহী পদ্ধতি, এখানে কি করা হয়? এখানে সবার প্রথমে উদাহরণ, তারপরে পর্যবেক্ষণ, নিয়ম আবিষ্কার, তারপরে প্রয়োগ। প্রথমে উদাহরণ দেওয়া হয়, শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করে, নিজেরাই নিয়ম আবিষ্কার করে, শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ বেশি হয়। এটি একটি শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি এবং শেখা তুলনামূলকভাবে স্থায়ী হয়, সময় বেশি লাগতে পারে।
আসতে পারে যে আরোহী পদ্ধতির একটা নেগেটিভ পয়েন্ট, একটা দুর্বলতা কি, এখানে কিন্তু সময়টা বেশি লাগে। তাহলে এবার টেটের জন্য গুরুত্বপূর্ণ এক ঝলকে দেখে নেব ডিডাকটিভ পদ্ধতি, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে অবরোহী পদ্ধতি। অবরোহী পদ্ধতিতে কি হচ্ছে, রুলস এক্সাম্পল। ইনডাকটিভ অর্থাৎ আরোহী পদ্ধতিতে আগে এক্সাম্পল পরে রুল। অবরোহী পদ্ধতিতে শিক্ষক নিয়ম দেন, আর আরোহী পদ্ধতিতে শিক্ষার্থীরা নিয়ম আবিষ্কার করে। খুব গুরুত্বপূর্ণ টেটের জন্য এই পয়েন্টস চারটি। এইবার আমরা যেটা দেখব সেটা হলো আমরা গুরুত্বপূর্ণ 30 MCQ দেখে নেব এবং আনসার করবে কিন্তু তোমরা প্রশ্ন দেখা মাত্র উত্তর করার চেষ্টা করো। বাংলা ব্যাকরণ শিক্ষার প্রধান উদ্দেশ্য কী, আর ক্লাসগুলো কেমন লাগছে সেটি জানাবে। তোমাদের নাম, কোথা থেকে দেখছো, এগুলো মেনশন করতে ভুলবে না। বাংলা ব্যাকরণ শিক্ষার প্রধান উদ্দেশ্য কী? বাংলা ব্যাকরণ শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো শুদ্ধ ও কার্যকর ভাষার ব্যবহার শেখানো। এটাই হলো প্রধান উদ্দেশ্য, সঠিক ভাষা ব্যবহার করতে পারবো যাতে আমরা। দেখব পরের কোশ্চেন, ব্যাকরণ শেখানোর ক্ষেত্রে কোন বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ? ব্যাকরণ শেখার ক্ষেত্রে কোন বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ? শুধু নিয়ম মুখস্থ করা? না। নিয়মের ব্যবহার শেখানো, শুধু সংজ্ঞা লেখা, শুধু পরীক্ষা নেওয়া? তাহলে কি হবে? নিয়মের ব্যবহার শেখা। দেখব আমরা পরের কোশ্চেন, আধুনিক ভাষা শিক্ষায় ব্যাকরণ হওয়া উচিত। ব্যাকরণ কেমন হবে আধুনিক ভাষা শিক্ষায়? ভাষা ব্যবহার থেকে বিচ্ছিন্নভাবে? না। শুধুমাত্র সংজ্ঞার মাধ্যমে মুখস্থ করে? না। তাহলে কিভাবে? ভাষার বাস্তব ব্যবহারের সঙ্গে যুক্ত করে বাস্তব ব্যবহার করতে হবে ভাষার। দেখব পরের কোশ্চেন, ব্যাকরণ শিক্ষাদানে শিক্ষকের প্রধান ভূমিকা পালন করতে হবে কি হিসাবে? একজন ফ্যাসিলিটেটর, একজন গাইড হিসাবে, একজন পথপ্রদর্শক হিসাবে। দেখব পরের কোশ্চেন, ব্যাকরণ শেখানোর সময় শিক্ষার্থীরা ভুলকে কিভাবে দেখা উচিত? শিক্ষার্থী যে ভুল করছে সেটাকে কিভাবে দেখা উচিত? অপরাধ হিসাবে? না। শেখার একটি স্বাভাবিক অংশ হিসাবে? হ্যাঁ, শেখার স্বাভাবিক অংশ হিসাবে। দেখব আমরা পরের কোশ্চেন, কোনটি ব্যাকরণ শিক্ষাদানে কার্যকর উপায়? ব্যাকরণ শিক্ষাদানের কার্যকর উপায় কি? ব্যাকরণ শিক্ষাদানের কার্যকর উপায় উদাহরণ এবং কার্যকলাপের মাধ্যমে শেখা, অর্থাৎ অ্যাক্টিভিটি বেস এবং এক্সাম্পলের মাধ্যমে শেখা। অবরোহী পদ্ধতিতে প্রথমে কি শেখানো হয়? অবরোহী পদ্ধতিতে সবসময় কি শেখানো হয়? আগে নিয়ম শেখানো হয়। আরোহী পদ্ধতিতে প্রথমে কি দেওয়া হয়? আরোহী পদ্ধতিতে ঠিক তার উল্টোটা, প্রথমে উদাহরণ দেওয়া হয়। দেখব আমরা পরের কোশ্চেন, নিচের কোনটি অবরোহী পদ্ধতির সঠিক ক্রম? এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো বারবারই এসে থাকে এই কোশ্চেনগুলো। কি বলেছে? অবরোহী পদ্ধতির সঠিক পদ্ধতি ক্রম কোনটা? অবরোহীতে সবার প্রথমে নিয়ম বলে দেওয়া হয়, তারপরে উদাহরণ দেওয়া হয়, তারপরে অনুশীলন করানো হয়। অপশান বি। দেখব আমরা পরের কোশ্চেন, আরোহী পদ্ধতির সঠিক ক্রম কোনটি? আরোহী পদ্ধতিতে কি হয়? সবার প্রথমে উদাহরণ হয়, তারপরে পর্যবেক্ষণ, নিয়ম এবং প্রয়োগ হয়। দেখব পরের কোশ্চেন, কোন পদ্ধতিতে শিক্ষার্থী নিজে নিয়ম আবিষ্কার করে? নিজেই নিয়ম আবিষ্কার করবে কোন পদ্ধতিতে? আরোহী পদ্ধতিতে। এবং আরোহী পদ্ধতিকেই ব্যাকরণ শিক্ষার শ্রেষ্ঠ পদ্ধতি বলা হয়। কোন পদ্ধতিতে? শিক্ষক প্রথমেই ব্যাকরণের নিয়ম বলে দেন অবরোহী পদ্ধতিতে। দেখব পরের কোশ্চেন, আরোহী পদ্ধতির প্রধান দুটি সুবিধা কি? আরোহী পদ্ধতির প্রধান দুটি সুবিধা, আরোহী পদ্ধতি শিক্ষককে বেশি কথা বলতে হয়। আরোহী পদ্ধতিতে প্রধান সুবিধা কি? আরোহী পদ্ধতি একটি শিক্ষার্থী সক্রিয় অংশগ্রহণ করে, কোনো অনুশীলন লাগে না, শুধু মুখস্থ করতে হয়। সঠিক কোনটা? প্রধান সুবিধাটা কোনটা? প্রধান সুবিধা এখানে কিন্তু শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ হয়। অবরোহী পদ্ধতির একটি সুবিধা হলো, অবরোহী পদ্ধতির একটাই সুবিধা সব থেকে বেশি, সেটা হলো এখানে কিন্তু সময়টা কম লাগে। এটি সাধারণত কম সময় সাপেক্ষ, তাই নির্দিষ্ট সময়ে সিলেবাসটা শেষ করা যায় বা ক্লাস আওয়ারের মধ্যে কোনো একটা টপিক বোঝানো যায়। আরোহী পদ্ধতিতে একটি সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতাটা কি অর্থাৎ নেগেটিভ দিক কি? এখানে কিন্তু তুলনামূলকভাবে বেশি সময় লাগে। দেখব পরের কোশ্চেন, কোন পদ্ধতি শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ? শিক্ষার্থী কেন্দ্রিক হলো সবসময় আরোহী পদ্ধতি, যেখানে আগে উদাহরণ দেওয়া হয়। একজন শিক্ষক প্রথমে 5টি বাক্য লিখলেন এবং
শিক্ষার্থীদের বাক্যগুলি মিল খুঁজে নিয়ম আবিষ্কার করতে বললেন। এখানে তিনি কোন পদ্ধতি ব্যবহার করলেন? নিয়ম আবিষ্কার করতে বলেছে মানে এটা হবে আরোহী পদ্ধতি। দেখব পরের প্রথমে বিশেষ্য হলো যে পদ দ্বারা ব্যক্তি, বস্তু, স্থান বা প্রাণীর নাম বোঝায়। এরপর উদাহরণ দিলেন। এটি কোন পদ্ধতি? এটি হলো কোন পদ্ধতি? এটা হলো অবরোহী পদ্ধতি, কারণ আগে তিনি সংজ্ঞাটা বলেছেন। ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি সম্পর্কিত? ব্যাকরণ শিক্ষার সঙ্গে কোনটি সবথেকে বেশি সম্পর্কিত? ভাষার শুদ্ধ ব্যবহার করা। দেখব আমরা পরের শিক্ষাকে আকর্ষণীয় করতে কোনটি বেশি কার্যকর? ব্যাকরণ শিক্ষাকে কার্যকর করতে সবথেকে বেশি কার্যকরী হলো ভাষার খেলা ও কার্যকলাপ। দেখব আমরা পরের কোশ্চেন। ব্যাকরণ শেখানোর সময় নোন টু আননোন, জানা থেকে অজানা নীতির অর্থ হলো জানা বিষয়ের ভিত্তিতে নতুন বিষয় শেখানো। দেখব পরের কোশ্চেন। ব্যাকরণ শিক্ষায় বাস্তব জীবনের উদাহরণ ব্যবহারের প্রধান উদ্দেশ্য কী? প্রধান উদ্দেশ্য হলো ব্যাকরণকে অর্থবহ ও প্রাসঙ্গিক করে তোলা। একজন শিক্ষক শিক্ষার্থীদের দিয়ে নিজেদের তৈরি বাক্য বিশ্লেষণ করিয়ে ব্যাকরণের নিয়ম বের করছেন। এই পদ্ধতি কোন পদ্ধতি? এই পদ্ধতিটা হলো আরোহী পদ্ধতি। দেখব আমরা পরের কোশ্চেন। ব্যাকরণ শিক্ষাদানের কোনটি সবচেয়ে কম কার্যকর? ব্যাকরণ শিক্ষাদানের সব থেকে কম কার্যকর কি? সেটি হলো শুধু নিয়ম মুখস্থ করানো। এটা সব। দেখব পরের কোশ্চেন। ব্যাকরণ শিক্ষায় শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ বাড়াতে কোনটি সব থেকে কার্যকর? সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর জন্য কি করতে হবে? শিক্ষার্থীদের বাক্য তৈরি ও বিশ্লেষণের সুযোগ দিতে হবে। পরের কোশ্চেন। নিচের কোন জোড়াটি সঠিক জোড়াটি আমাদেরকে বের করতে হবে। আরোহী পদ্ধতিতে কি করা হয়? প্রথমে নিয়ম আর উদাহরণ দেওয়া হয়, এটি কিন্তু ভুল। অবরোহী পদ্ধতিতে প্রথমে উদাহরণ পরে নিয়ম। আর অবরোহী নিয়ম থেকে উদাহরণে যাওয়া হয়, অবরোহীতে নিয়ম থেকে উদাহরণে যাওয়া হয়। এটা কিন্তু একদম সঠিক। তাই সঠিকটা বের করতে দিয়েছে, সঠিক জোড়া অপশান সি। দেখব পরের কোশ্চেন। একটি শিশু যদি অনেক উদাহরণ দেখে নিজে থেকে ব্যাকরণের নিয়ম আবিষ্কার করে তাহলে সে কোন ধরনের? তাহলে তার শেখাটা কি হবে? তার শেখাটা একজন শিশু যদি অনেক উদাহরণ দেখে তারপরে নিজে থেকেই ব্যাকরণের নিয়ম আবিষ্কার করে, তাহলে এখানটায় তার সক্রিয় অংশগ্রহণ হচ্ছে এবং সে আবিষ্কার করছে। আবিষ্কারমূলক ও সক্রিয় পদ শেখা হবে তার। নিজে থেকেই কিন্তু সে শিখছে এবং রুলস আবিষ্কার করছে। দেখো, ব্যাকরণ শিক্ষায় প্রথমে রুলস, নিয়ম, এক্সাম্পল, তারপরে অ্যাপ্লিকেশন কোন পদ্ধতির সঙ্গে বেশি সম্পর্কিত? প্রথমেই যদি রুলস বলে দেওয়া হয় সেটি হলো অবরোহী পদ্ধতি। দেখব আমরা পরের কোশ্চেন কি রয়েছে? প্রথমে এক্সাম্পল, তারপরে অবজারভেশন, রুলস, অ্যাপ্লিকেশন। এটা কি হচ্ছে? এটা হলো আরোহী পদ্ধতি। দেখব আমরা পরের কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন। একজন টেট উপযোগী আধুনিক ব্যাকরণ শিক্ষক কোন কাজটি করবেন? টেট উপযোগী আধুনিক ব্যাকরণ শিক্ষক কি করবেন? তিনি বাস্তব উদাহরণ ও কার্যকলাপের মাধ্যমে নিয়ম বুঝিয়ে ভাষায় তার প্রয়োগ ব্যবহার করবেন। তাহলে কি করবেন? বাস্তব উদাহরণ এবং কার্যকলাপের মাধ্যমে নিয়ম বুঝিয়ে ভাষার প্রয়োগ করবেন। তোমাদের কতগুলো আনসার ঠিক করতে পেরেছো তোমরা 30টার মধ্যে? অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কোথা থেকে দেখছো জানাতে ভুলবে না। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরে।